আসসালামু আলাইকুম, ক্লাস 7। দেখো আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে জলদূষণ। তো এটা হচ্ছে তোমাদের রিভিশন ক্লাস। তো জলদূষণ থেকে আমরা যে সমস্ত জিনিস পড়বো সেগুলো হচ্ছে জলদূষণ কাকে বলে, জলদূষণ কাকে বলে এবং জলদূষণ হবার কারণ, জলদূষণের কারণগুলি কি কি, তাছাড়া জলদূষণের কারণ এবং জলদূষণের হাত থেকে বা জলকে দূষণমুক্ত করার উপায়, জলদূষণ থেকে আমরা পড়বো জলদূষণ কাকে বলে, জলদূষণের কারণগুলো কি কি, বা জলকে দূষণমুক্ত করার উপায়গুলি আলোচনা করো। জলদূষণ পড়ার আগে আমাদেরকে জানতে হবে জল আর স্থল। তো আমরা সকলেই জানি যে পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে। তাহলে এবং জল আমরা কোথায় কোথায় দেখতে পাই? পুকুর, নদী, নালা, সমুদ্র, হ্রদ, এই সমস্ত জায়গায় আমরা জল দেখতে পাই। তাহলে সব থেকে বেশি কোথায় জল দেখতে পাই আমরা সেটা পড়ব। তো জলের আমরা একটু আগে পড়লাম যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। আমরা যদি 100% মেনে নিই জল আছে, এবং কোথায় জলের উৎস বেশি? দেখো হিমাবাহে কত? 70%। হিমাবাহ মানে যেটা বরফ জমে থাকবে। তাহলে হিমাবাহ থেকে আমরা কত পার্সেন্ট জল পাই? হিমাবাহ থেকে আমরা জল পেয়ে থাকি 17%। তারপরে দেখো ভৌমজল মানে মাটির নিচে যে জল, যে জলটা নলকূপের মাধ্যমে উপরে উঠে আসে, আমরা সেটাকে খাদ্য হিসাবেও গ্রহণ করে থাকি। এছাড়াও নদী এবং হ্রদে পাওয়া যায় মাত্র 1% জল। তাহলে আমরা টোটাল 100% জল ধরলাম, তার মধ্যে হিমাবাহে কত পার্সেন্ট জল রয়েছে? 70% জল আমরা দেখতে পাই হিমাবাহ থেকে, বরফ থেকে। হ্রদ ও নদী থেকে আসে 1% জল। এছাড়া রয়েছে ভৌমজল মানে হচ্ছে ভূগর্ভস্থ বা যেটা মাটির নিচে যে জল পাওয়া যায় তাকে আমরা বলছি ভৌমজল। তাহলে টোটাল কত হচ্ছে? 100% জল। তাই আমরা জলের হিসাবটা বললাম যে কোথা থেকে পাচ্ছি? হিমাবাহ থেকে পাচ্ছি আমরা 70%, হ্রদ বা নদী থেকে পাচ্ছি 1% এবং ভৌমজল অর্থাৎ মাটি গর্ভস্থ যে জল সেখান থেকে আমরা পাচ্ছি 29%। এছাড়াও জলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি জল? একটা হচ্ছে স্বাদু জল, একটা হচ্ছে নোনা জল। স্বাদু জল এবং নোনা জল মানে হচ্ছে সমুদ্রের জল, যে জলে লবণের পরিমাণ বেশি থাকে। তাহলে সমুদ্রের জলটাকে আমরা বলছি নোনা জল। নোনা জলের পরিমাণ কত? 97%। 97% নোনা জল পাওয়া যায়। স্বাদু জল হচ্ছে পুকুর বা মিষ্টি হ্রদের জল। স্বাদু জলকে এক কথায় আমরা কি জল বলছি? মিষ্টি জল বলছি। মিষ্টি জলের পরিমাণ কত? অনলি 3%। তাহলে জলের হিসাবটা বুঝতে পারলাম যে জলকে দুটো ভাগে ভাগ করছি, একটা স্বাদু জল আর একটা হচ্ছে নোনা জল। স্বাদু জলকে আমরা বলছি মিষ্টি জল, আর নোনা জলকে আমরা বলছি লবণাক্ত জল। যেটা সমুদ্র থেকে পেয়ে থাকি। লবণাক্ত জলের পরিমাণ কত? 97%। আর স্বাদু জলের পরিমাণ হচ্ছে বা মিষ্টি জলের পরিমাণ হচ্ছে অনলি 3%। তাহলে 97 + 3% হচ্ছে কত? 100% জল। বুঝতে পারলে? এবার দেখো জলদূষণ কাকে বলে। দূষণ কত অর্থ কি? দূষণ মানে হচ্ছে খারাপ জিনিস বা পচে যাওয়া, তাই তো? তাহলে কি জলটা পচে যায়? হ্যাঁ, খারাপ বা পচে যাওয়া। তাহলে কিভাবে পচে যাওয়া? তাহলে কি বলছে দেখো, জলদূষণ মানে হচ্ছে জলটা যখন খারাপ হয়ে যায়। সাধারণত দেখবে আমরা যখন পুকুর বা নদী, নালা, খাল, বিল ইত্যাদিতে তাকাই জল দেখতে পাই, কিন্তু আমাদের কি হয়? জল আমরা দেখে বুঝতে পারি না, মনে হয় এই জলটা খুব সুন্দর, আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে নিই ইত্যাদি। কিন্তু অনেক সময় কি হয়? দেখবে কোনো পুকুরের জল অনেক সময় কালো পাড়া দেখায়। তো তখন কি হয়? তখন বুঝতে হবে জলটা খারাপ হয়ে গেছে, মানে জলে দূষণ ঘটেছে। যখন জলের মধ্যে কিছু কিছু বিষাক্ত দ্রব্য মিশ্রিত হয় এবং জলের গুণগত মানকে নষ্ট করে দেয়, তখন তাকে জলদূষণ বলা হয়। তাহলে জলদূষণ কাকে বলে? জলদূষণ বলা হয় জলের মধ্যে কিছু কিছু দ্রব্য
থাকে, জলের মধ্যে বিষাক্ত কিছু জিনিসপত্র কি হয় জলের মধ্যে মিশে জলকে দূষিত করে, জলের গুণগত মান নষ্ট করে দেয়, ভারসাম্য নষ্ট করে দেয়, জলকে খাবার অযোগ্য করে তোলে, তখন তাকে আমরা বলে থাকি জলদূষণ। বুঝতে পারলে? তাহলে জলদূষণ কাকে বলে আমি বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো জলদূষণের বেশ কিছু কারণ। দেখো আমরা একটু আগে পড়লাম যে জলের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ মিশছে, তাই না? তাহলে জলের গুণগত মানটা নষ্ট হচ্ছে, তাহলে বিষাক্ত পদার্থগুলো মিশছে কিভাবে? তার কারণগুলো আমরা পড়বো যে জলদূষণের বেশ কিছু কারণ দেখতে পাওয়া যায়। সেই কারণগুলো কি কি? কারণগুলো হলো, তাহলে জলদূষণের বেশ কিছু কারণ দেখতে পাওয়া যায়, তাহলে সেই কারণগুলোর কথা আমরা একটু পড়বো। দেখো আমরা একটু আগে পড়ছিলাম যে জলদূষণ মানে জলে যখন বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থগুলো মিশছে, জলের গুণগত মান নষ্ট হচ্ছে, জলের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? জলদূষণ। তাহলে এবার আমরা একটু পড়বো যে তাহলে এই যে বিষাক্ত পদার্থগুলো জলের মধ্যে মিশছে এগুলো আসছে কোথা থেকে? তাহলে জলদূষণের উৎসগুলো কি কি? জলদূষণের উৎস হচ্ছে 1 নম্বর হচ্ছে শিল্প কারখানা। কি কি বললাম? শিল্প কারখানা থেকে আগত। দেখো বইয়ে কি বলছে? বই বলছে পেট্রো রাসায়নিক শিল্প। তাহলে কি শিল্প থেকে কি বলছে? শিল্প থেকে শিল্প কারখানা থেকে জলদূষণ। পেট্রো রাসায়নিক শিল্প বা পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্প, এগুলো কি হচ্ছে? পেট্রো রাসায়নিক শিল্প, পলিথিন প্লাস্টিক, জ্বালানি শিল্প, খনিজ তেল পরিশোধিত শিল্প, বিভিন্ন যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই সমস্ত কারখানা, এই যে এখানে যে সমস্ত কারখানার কথা বলা হয়েছে যেমন পেট্রো রাসায়নিক শিল্প, পলিথিন দ্রব্য, তারপরে হচ্ছে তেল শোধনাগার, এগুলো থেকে কি হচ্ছে? ক্লোরিন, ফেনল, সায়ানাইড ইত্যাদি উৎপন্ন হচ্ছে। তামা, জিঙ্ক, পারদ, সীসা, এগুলো কি হচ্ছে? জলের সাথে মিশে জলকে দূষিত করছে। তাহলে শিল্প কারখানা থেকে যে ধরো পেট্রোকেমিক্যাল শিল্প, তারপরে তেল শোধনাগার শিল্প, এই সমস্ত শিল্পগুলো থেকে কি হচ্ছে? বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো কি কি? ক্লোরিন পড়লাম, আর কি পেলাম? ফেনল, তারপরে হচ্ছে তামা, দস্তা, সীসা, তাহলে এগুলো হচ্ছে ক্লোরিন, তামা, দস্তা, সীসা, ফেনল, এগুলো কি হচ্ছে? জলের সাথে মিশছে। তাহলে জলের সাথে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে? জলের গুণগত মানকে নষ্ট করে দিচ্ছে, জলকে ভারসাম্যহীন করে তুলছে, জলকে খাবার অযোগ্য করে তুলছে। হলো 2 নম্বর পয়েন্ট। কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিকাজ বা কৃষি জমির থেকে নির্গত। কি বলছে দেখো, তোমরা সবাই অনেকেই কম বেশি কৃষিকাজ সম্পর্কে জানো। তোমাদের বাড়িতে হয়তো চাষবাস করে থাকবে। তো কি হয় কৃষিকাজে? কি হয় দেখবে যখন ধানের জন্য জমিটাকে তৈরি করা হয়, বীজ বপন করা হয়, ধানে পোকা লাগে, পোকা যাতে না লাগে, ধানটা যাতে ভালো গ্রোথ হয়, বৃদ্ধি হয়, তার জন্য কি হয়? কিছু কীটনাশক দ্রব্য, ওষুধপত্র সেগুলো কৃষি জমিতে দেওয়া হয়। এবার দেখবে কৃষি জমির পাশে যদি কোনো নদী, নালা, খাল, বিল, জলাশয় ইত্যাদি থাকবে বা কোনো ঢাল থাকবে, কারণ কৃষি জমিতে ধান চাষের জমিতে ঢাল থাকবে, জলটা বা অন্যান্য কৃষি জমিতেও ঢাল দেখতে পাওয়া যায়। এবার কি হয় যখন আমরা এই সমস্ত কীটনাশক দ্রব্য অর্থাৎ বিভিন্ন ধরনের ঔষধপত্র, বিভিন্ন ধরনের ওষুধ, তারপরে সার, রাসায়নিক সার যখন আমরা জমিতে মিক্স করছি, তখন কি হচ্ছে? জমিতে যখন মিক্স করছি তখন সেই সমস্ত কীটনাশক দ্রব্যগুলো বা রাসায়নিক সারগুলো কি হচ্ছে? বৃষ্টির জলের দ্বারা ধুয়ে যাচ্ছে এবং ধুয়ে গিয়ে সেটা কোথায় গিয়ে পড়ছে? পাশাপাশি কোনো নদী বা কোনো খাল, বিল এই সমস্ত জায়গায় গিয়ে পড়ছে এবং জলকে দূষিত করছে। তাহলে কৃষিকাজ থেকেও কিন্তু জল দূষিত হয়। 2 নম্বর হচ্ছে গৃহস্থালির থেকে উৎস। এক্ষেত্রে কি বলবো? গৃহস্থালী উৎস কীরকম? ধরো আমরা যে শাক সবজি বা আমরা যে প্লাস্টিক এগুলো ইউজ করি, তাই তো? আমরা কোনো ধরো বাজার থেকে আমি একটা কিছু নিয়ে এলাম, আলু নিয়ে এলাম, তার জন্য আমি প্লাস্টিকে নিয়ে আসি। বা আমরা যে শাক সবজি খাচ্ছি, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তো আমরা বাইরে ফেলে দিই, সেগুলো অনেক সময় জলের মধ্যেও ফেলে দিই। বা গৃহস্থালী অনেক সময় কি হয় দেখবে
আগে ছিল অনেকে না হাঁড়িটা কি হতো উনুনে রান্না করতো, তার ফলে কি হতো যে উনুনের গায়ে মানে হাঁড়ির গায়ে কালি হয়ে যেত। সেই কালি মানে যে কী বলবো, আমরা যেটা রান্না করছে সেই বাসনগুলো কী করা হয়, পুকুরে গিয়ে ধোয়া হয়, জামা কাপড় কাচা হয়, তাহলে সেগুলো থেকে তো ময়লা ডিটারজেন্ট এগুলো পড়ছে, এগুলো জলে মিশছে, তার ফলে কিন্তু জলকে দূষিত করছে। বুঝতে পারলে? এবার হয়েছে কি না জানা হচ্ছে খনিজ তেল থেকে দূষণ। খনিজ তেল থেকে দূষণ মানে ধরো সমুদ্রে জাহাজ চলাচল করে, তোমরা সবাই জানো সমুদ্রে জাহাজ স্টিমার চলাচল করে, সেগুলো তো তেলের সাহায্যে যাতায়াত করে, তাহলে অনেক সময় তেলটা কী হয় সমুদ্রে জলের ওপরে ভাসে। তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখবে জলের মধ্যে তেল যদি ফেলে দাও তাহলে সেটা ভেসে বেড়াবে। ঠিক একইভাবে সমুদ্রের জলের মধ্যে খনিজ তেলভাবে ভেসে বেড়ায় এবং জলকে দূষিত করে। এছাড়া রয়েছে আর্সেনিক দূষণ। আর্সেনিক যেটা মাটির নিচে পাওয়া যায়, আর্সেনিক দূষণও কিন্তু জল দূষিত করে। যেমন ধরো কি বলছে, দেখো মাটির নিচের স্তর থেকে অনিয়মিতভাবে অতিরিক্ত জল ক্লোরিন বা ফ্লোরিন তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা স্থানে আর্সেনিক থেকে জল দূষণ হয়। বাতাসের সাথে বিক্রিয়া করে ধাতব যৌগ তৈরি করে, ওই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়। তাহলে এগুলো হচ্ছে কারণ। তাহলে আমরা কি কি কারণ পড়লাম, বিভিন্ন ধরনের কারণ আমরা পড়েছি বা বিভিন্ন ধরনের উৎস পড়েছি জলকে দূষিত করার জন্য। যেমন গৃহস্থালী থেকে কিছু বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে, কলকারখানা থেকে কিছু নির্গত হচ্ছে, খনিজ তেল থেকে নির্গত হচ্ছে, তাছাড়া আমরা পড়লাম শিল্প কারখানা থেকে আর্সেনিক দূষণ। এছাড়াও রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তোমাদের বইয়ে অনেক পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সেগুলো পড়বে। তাহলে জল দূষণের উৎসগুলো আমরা পড়ে নিলাম। এবার দেখো কি বলছে 1932 এবার জলদূষণ কোন ঘটনাগুলির প্রভাবে কোন ধরনের জলদূষণ ঘটলো সেটা বলছে। দেখো 1932 সালে জাপানের মিনামাটা উপসাগর উপকূলে একটা রঙের কারখানা থেকে পারদযুক্ত তরল পদার্থ সমুদ্রে ফেলা হয়। তাহলে জাপানে মিনামাটা রোগটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। এছাড়া কি বলছে, হলদিয়া পেট্রো রসায়ন শিল্প গড়ে তোলার ফলে হলদিয়া নদীর যে ইলিশ মাছ রয়েছে সে আনাগোনা কম হয়ে গেছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জল দূষণের ফলে ব্ল্যাক ফুট মানে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ব্যাধি হয়, হাতে কিংবা পায়ের চামড়াগুলোতে কালো কালো দাগ হয়ে যায়, ফ্লুরোসিস হয় যেটা ফ্লোরাইড থেকে হয়, দাঁত দেখবে অনেক সময় দেখবে অনেক ক্ষেত্রে দাঁতগুলো লাল হয়ে যায় কারণ জলের জন্য। এছাড়া কি রয়েছে, মিনামাটা রোগ হয়, ক্যাডমিয়াম জাতীয় রোগ হয়। এবার ইম্পর্টেন্ট একটা টপিক্স রয়েছে ইউট্রিফিকেশন। সো হোয়াট ইজ দ্য ইউট্রিফিকেশন? দেখবে সাবান ডিটারজেন্ট ফসফেট বদ্ধ পুকুর জলাশয়ে জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায়, একে ইউট্রিফিকেশন বলে। এর ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, মাছ এবং তো প্রাণীরা মারা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে জলদূষণের ফলে কয়েকটা রোগের নাম কি? জলদূষণের ফলে ঘটে যাওয়া কয়েকটা রোগের নাম। ঘটে যাওয়া কয়েকটি রোগের নাম দেখো আমি দেখাচ্ছি, লিখে নি, এখনই পড়িয়ে দিলাম কি কি। দেখো জলদূষণের ফলে ঘটে যাওয়া কয়েকটা রোগের নাম যেমন আমরা পড়লাম ব্ল্যাক ফুট ডিজিজ, ফ্লুরোসিস, তারপরে দাঁত বা নখ কালো হয়ে যাওয়া। এছাড়া আরও জলদূষণের ফলে আরও কিছু রোগ আমাদের শরীরে হয় যেমন মিনামাটা রোগ হয় ইত্যাদি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। হোয়াট ইজ দ্য ইউট্রিফিকেশন? ইউট্রিফিকেশনটা কি? আমি একটু আগে যখন জলদূষণের উৎস পড়াতে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে গৃহস্থালী যে জামা কাপড়গুলো মানুষ এখন নালে সবার বাড়িতে ওয়াশিং মেশিন হয়ে গেছে, বাড়িতে নলকূপ হয়ে গেছে, কিন্তু আগে তো নলকূপ ছিল না, আর আগে কি ছিল না, এত বেশি ওয়াশিং মেশিন ছিল না। তবুও এখনও যদি দেখো কোনো ধোপা কারখানা বা নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে বা গ্রাম অঞ্চলে পুকুরেও এখনও মানুষ পুকুরের জলে জামা কাপড় কাচে। তার ফলে কী হচ্ছে, আমরা জামা কাপড় সার্ফ দিয়ে ডিটারজেন্ট দিয়ে কাচি, জলের মধ্যে আমরা যখন জলেতে গিয়ে জামা কাপড়গুলো কাচছি সেই ডিটারজেন্টটা তো জলে মিশছে, জলে মিশার ফলে ওই যে সাবান ডিটারজেন্ট জলে মিশছে, এর ফলে কী হয় জলের মধ্যে কিছু আগাছা বা উদ্ভিদ জন্মায়।
প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়, দেখবে কচুরিপানা প্রচুর পরিমাণে জন্মায়। এর ফলে কি হয়, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তার ফলে কি হয়, যে সমস্ত মাছরা থাকে তারা শ্বাস নিতে পারে না, তার ফলে তারা মারা যায়। তাহলে ইউট্রিফিকেশন জলের দূষণের ফলে সৃষ্টি হয়। এবং ইউট্রিফিকেশন কিভাবে সৃষ্টি হচ্ছে না, গৃহস্থালী জামা কাপড় যখন পুকুরে ধোয়া হয়, ডিটারজেন্ট সাবান এই সমস্ত কিছু পরিষ্কার করার জন্য আমরা পুকুরে নিয়ে মানে সাবান ইত্যাদির সাহায্যে পরিষ্কার করি, এবং সেই ডিটারজেন্ট সাবান এগুলো পুকুরে জলে গিয়ে মিশে, তার ফলে কি হচ্ছে, জলের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়, প্রবাল জন্ম নেয়, গাছপালা জন্ম নেয়, যা জলে অক্সিজেনের ক্ষমতাকে অনেকটা কমিয়ে দেয়। তাকে আমরা বলছি ইউট্রিফিকেশন। আচ্ছা, জলদূষণের ফলে ঘটে যাওয়া কয়েকটা রোগের নাম মিনামাটা। 2 নম্বর কি, ইটাই। তাহলে কী কী রোগ জলদূষণের ফলে ঘটে যাওয়া হচ্ছে, মিনামাটা, তা হচ্ছে ইটাই, এছাড়া ব্ল্যাক ফুট ডিজিজ এটসেট্রা। ব্ল্যাক ফুট ডিজিজ মানে হাতে পায়ে কালো দাগ হয়ে যায় ইত্যাদি। তাহলে এগুলো আমরা জলদূষণের ফলে দেখতে পাচ্ছি। তাহলে জলদূষণের ফলে ঘটে যাওয়া কয়েকটা যদি রোগের নাম বলে, তার নিশ্চয়ই তোমরা এগুলো লিখতে পারো, যে মিনামাটা, ইটাই, ব্ল্যাক ফুট ডিজিজ এটসেট্রা। মিনামাটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল, জাপানে হয়েছে। জলদূষণের ফলে ঘটে যাওয়া একটা রোগের নাম মিনামাটা, যেটা কিনা জাপানে হয়েছিল 1932 সালে। আচ্ছা, এবার আমরা পড়বো, দেখো আমরা জলদূষণের কারণ আমরা পড়েছিলাম, যে জলদূষণ কাকে বলে, কী কী কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই পড়লাম, গৃহস্থলীর কাজ। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জামা কাপড় কাচা যেমন হয়, তেমনি জলের মধ্যে গরু মহিষ এদেরকে স্নান করানো হয়, তার ফলে কি হয়, নোংরাগুলো জলের মধ্যে থেকে যায়, জল দূষিত করে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জল দূষণ এর প্রতিরোধ কিভাবে করা যায়। জল দূষণ প্রতিরোধ, কি বললাম, জল দূষণ প্রতিরোধ। আমরা কিভাবে জলদূষণকে প্রতিরোধ করতে পারবো সেটা একটু বলি। ধরো, জলদূষণকে প্রতিরোধ করতে হলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানুষের সচেতনতা। কেন মানুষের সচেতনতা দরকার? ধরো, আমরা একটু আগে যখন জলদূষণের কারণ পড়ছিলাম বা উৎস পড়ছিলাম, তখন আমরা এটা দেখতে পেলাম যে মানুষরা পুকুরে গিয়ে জামা কাপড় কাচছে, গরু মহিষ ইত্যাদি স্নান করাচ্ছে। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে যে জামা কাপড় কাচছি তার নোংরা জলটা যেন পুকুরের মধ্যে না পড়ে। এছাড়াও সচেতন হতে হবে গরু মহিষ এদেরকে যেন কি করতে হবে না, এদেরকে স্নান করানো যাবে না পুকুরের মধ্যে, ঠিক আছে। 2 নম্বর কি হচ্ছে, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। মানুষের সচেতনতা। 2 নম্বর কি, দেখো, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার বন্ধ করতে হবে। কারণ কি হচ্ছে, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার প্রয়োগ বন্ধ করতে হবে। কি বললাম, যে চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার প্রয়োগ বন্ধ করতে হবে। কেন? কারণ চাষের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করার ফলে সেই সারটা জলে গিয়ে মিশছে, জলকে দূষিত হচ্ছে। এছাড়াও রয়েছে জলের ব্যবহার কমাতে হবে। অপ্রয়োজনীয় জল ব্যবহার করা যাবে না। কি বললাম, জলের ব্যবহার কমানো, জলের ব্যবহার কমানো। তাহলে কি করতে হবে, জলের ব্যবহারকে কমিয়ে ফেলতে হবে, অপ্রয়োজনে জল ব্যবহার করা যাবে না। তাছাড়া কি বলছে না, শহর কলকারখানার যে দূষিত বর্জ্য পদার্থগুলিকে সেগুলোকে শোধন করে তবে নদীতে বা পুকুরে ফেলা উচিত। এটা খেয়াল রাখতে হবে যে কলকারখানা থেকে বা যে শিল্প অঞ্চলগুলো থেকে যেন দূষিত পদার্থ ডাইরেক্ট জলে গিয়ে না পড়ে, এই সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। এছাড়াও আর কি করতে হবে না, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, শৈবাল, রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলকে দূষণমুক্ত করতে হবে। তাহলে এই সমস্ত কিছু পদ্ধতি আমরা অবলম্বন করব জল দূষণের প্রতিরোধ হিসাবে। তোমাদের বইয়ে আরও পয়েন্ট আছে, তোমরা সেটা বই থেকে পড়ে নেবে, এটা তোমাদের রিভিশন ক্লাস। তাহলে আমরা কি কি কোশ্চেন এখান থেকে পেলাম, জল দূষণ কাকে বলে, জলদূষণের উৎসগুলো কি কি, জলদূষণ প্রতিরোধ আমরা কিভাবে করব, ইউট্রিফিকেশন কাকে বলা হয়, জলদূষণের ফলে কোন কোন রোগ হয়, তাছাড়া মিনামাটা বলে একটা রোগ হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল ইত্যাদি, এই সমস্ত কিছু আমরা জলদূষণ চ্যাপ্টারটা থেকে পেলাম। ঠিক আছে।